ইংরেজিতে ডক্ট্রিন বা মতবাদ কিংবা একটা স্থায়ী চিন্তা একটা রাষ্ট্রের সাথে কিংবা একটা ব্যক্তির সাথে যখন সমান্তরালভাবে মিশে যায়, অর্থাৎ যখন আমার একটা চিন্তা আমি স্থায়ীভাবে যখন আপনার উপর প্রয়োগ করব, বা একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্রের উপর যখন প্রয়োগ করে, এরকম এই ব্যবস্থাকে ডক্ট্রিন হিসাবে বলা যায়। এই ডক্ট্রিনটাকে নিয়ে এই জন্য কথা বলছি যে 1971 সালে পাকিস্তান থেকে এই দেশটি সেপারেশন হওয়ার পেছনে বা বাংলাদেশের স্বাধীনতা লাভের পেছনে তৎকালীন হিন্দুস্তানের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর যে চিন্তা, যে মতবাদ, তার যে আদর্শিক বা বাংলাদেশ নিয়ে কিংবা পূর্ব পাকিস্তান নিয়ে তার যে ধারণা, এটাকে ইন্দিরা ডক্ট্রিন হিসেবে বলা হয়। এই ইন্দিরা ডক্ট্রিন ভারতের অঘোষিতভাবে কিংবা অনানুষ্ঠানিকভাবে তাদের সংবিধানে বাংলাদেশ নিয়ে যে চিন্তা, সেটা তারা সার্বজনীনভাবে হিন্দুস্তানে এমনভাবে এস্টাবলিশড করছে যে সেখানে যে ক্ষমতায় আসুক, বিজেপি আসুক, কংগ্রেস আসুক, বাংলাদেশ নিয়ে তাদের একটা স্থায়ী একটা মতবাদ আছে, চিন্তা আছে যে বাংলাদেশকে তারা কিভাবে কোন চোখে দেখবে। সেই সূত্রে হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর হাসিনার মতো একজন স্বৈরাচারী মহিলা, একজন অপরাধী, একজন খুনি, তার সাথে হয়তো বিজেপির একটা সখ্যতা আছে, মোদির একটা সখ্যতা আছে, মোদি তাকে আশ্রয় দিচ্ছে, প্রশ্রয় দিচ্ছে। কিন্তু কংগ্রেসের যে নেতৃত্ব, তারা তো বিশেষ করে রাজীব গান্ধীর ওয়াইফ একজন ইতালিয়ান মহিলা, তার ছেলে মেয়ে দুইটাও কিন্তু ওয়েস্টার্ন শিক্ষায় শিক্ষিত এবং ইন্ডিয়ান কালচারে দীক্ষিত। মোটামুটি বলা যায় তারা একটু প্রোগ্রেসিভ চিন্তা করতে পারে। কিন্তু দেখেন হাসিনার ব্যাপারে তাদের সবার সেম কনসেপ্ট। রাষ্ট্রীয়ভাবে তারা মোদি যেটা চিন্তা করছে, তারাও সেটা চিন্তা করছে। তারা ভিন্ন চিন্তা করলেও কিন্তু রাষ্ট্রের প্রয়োজনে, হিন্দুস্তানের প্রয়োজনে তারা হাসিনার ব্যাপারে সেম। অর্থাৎ বাংলাদেশকে তারা এই মুহূর্তে যেটি চিন্তা করে, বা হাসিনার পালিয়ে যাবার পর থেকেই যদি আমরা ভাবি যে কংগ্রেস হয়তো একটু ভিন্ন চিন্তা করতে পারে না, কিংবা বিজেপিকে বলতে পারে না, বা মোদিকে বলতে পারে না যে তুমি হাসিনাকে নিয়ে এত মাতামাতি করছো কেন, সে একজন অপরাধী, তাকে ফেরত দাও, কিংবা তার ব্যাপারে আমাদের একটা চিন্তা আছে। কিংবা ভারতও চাইলে এই অপরাধীর বিচার ওখানে শুরু করতে পারে। কিন্তু ভারতের একটি নিজস্ব চিন্তা আছে, যেটাকে ইন্দিরা ডক্ট্রিন বলা হয়, যে বাংলাদেশ ব্যাপারে তাদের একটা চিন্তা আছে। সেই চিন্তার প্রতিফলন হিসেবে তারা সবাই একমত। তো এই জন্য বলছি, বাংলাদেশ যদি ভারতের পাশে টিকে থাকতে চায়, ইন্ডিয়ার ব্যাপারে একটা আমাদেরও ডক্ট্রিন দরকার, মতবাদ দরকার, যে ইন্ডিয়ার সাথে আমাদের কি আচরণটা হতে পারে। সেটা রাজনৈতিক দল হিসেবে যে ক্ষমতায় থাকুক, তো তোমার ব্যাপারে আমার চিন্তাটা হচ্ছে যে এরকম। ঠিক একইভাবে ভারত পাকিস্তানের ব্যাপারে একে চিন্তা করে, পাকিস্তানও ভারতের ব্যাপারে একে চিন্তা করে। উভয়ই দুজনকে শত্রু রাষ্ট্র হিসেবে গণ্য করে। এটা তারা রাষ্ট্রীয়ভাবে করে। ক্ষমতায় যেই আসুক, পররাষ্ট্রনীতি তাদের এই ব্যাপারে কিন্তু পরিবর্তন হয় না। কিন্তু বাংলাদেশ ভিন্ন। বাংলাদেশে কোটি কোটি মানুষের মাঝে এত ভারতীয় দালাল, এত ভারতীয় গোলাম, এত ভারতপন্থী, এটি কিভাবে সৃষ্টি হয়? কিভাবে তারা এখানে এই দেশে বসে যে ইন্ডিয়ান চিন্তা লালন করে, ইন্ডিয়ান স্বার্থ তারা দেখে? তো এই যে বললাম যে একটা ডক্ট্রিন সৃষ্টি হয়নি, কিংবা একটা মতবাদ সৃষ্টি হয়নি, সৃষ্টি করা যায়নি। বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যাটা কি? বলতে পারেন রাজনৈতিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, সামাজিক সমস্যা,
কিংবা সামরিক দিক দিয়ে সমস্যা না। বাংলাদেশের আমি মনে করি সবচেয়ে বড় সমস্যা সেটি হচ্ছে যে সাংস্কৃতিক আগ্রাসনের শিকার হওয়ার যে সমস্যা, সেটাই সবচেয়ে বড় সমস্যা। অর্থাৎ সাংস্কৃতিকভাবে আমরা পরাধীন। তো আগ্রাসী গোষ্ঠী জানে যে সাংস্কৃতিকভাবে যদি বাংলাদেশকে অধীনস্থ করে রাখা যায়, এই বাংলাদেশের মানুষগুলোকে যদি তাদের অধীনস্থ করে রাখা যায় সাংস্কৃতিকভাবে, সংস্কৃতির বিভিন্ন রকম সংজ্ঞা প্রয়োগ করা যায়, বিভিন্ন কিছু বলা যায়। আমি নিজে একটা ক্যাপশন দিছি, এই যে একজন ভদ্রলোক আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, ওনার নাম সাইদুর রহমান। উনি আপনার চ্যানেল আইতে আজকে নিউজ পাঠ করছিলেন। আজকে আমি মোবাইল ফোন দিয়ে ক্যামেরাটা করে তার ছবিটা নিছি। তো এই লোকটা আজকে পর্যন্ত বাংলাদেশের কোনো টেলিভিশন চ্যানেলে, মিডিয়াতে এইভাবে বুক ফুলিয়ে নিউজ পড়তে পারার কথা না। সে এজন্য নিউজটা পড়তে পারছে কারণ আমরা সাংস্কৃতিক আগ্রাসনের ধারাবাহিক শিকার হতে হতে এমন একটা পর্যায়ে এসেছি যে জুলাই 2024-এ 1400-1500 তাজা প্রাণ চলে যাওয়ার পরও 5ই আগস্ট হাসিনার মতো একজন কুখ্যাত মহিলা দেশ থেকে পালিয়ে যাবার পরও আমরা যে সাংস্কৃতিক আগ্রাসনের বলয় থেকে বের হতে পারিনি, তারই প্রতিচ্ছবি হচ্ছে এই সাইদুর রহমান নামক এই লোকটা। এই লোকটা ঢাকায় বসুন্ধরাতে মনে হয় তার বাসায়, তার বাসার পাশে মসজিদের আজান নাকি তার কাছে খুব বিরক্ত লাগে এবং সে সেটা নিয়ে ক্ষোভ প্রকাশ করে মিডিয়াতে। এরপর অনেক তাকে নিয়ে কথা হয়, বার্তা হয়, তাকে অনেক নিন্দা হয়, নিন্দার ঝড় ওঠে। কিন্তু কথা হচ্ছে 1947 সালে টু নেশন থিওরি কিংবা দ্বিজাতি তত্ত্ব, অর্থাৎ তুমি হিন্দু আমি মুসলিম, তোমার জন্য তোমার দেশ, আমার জন্য আমার দেশ, এই নীতি প্রয়োগ করে দুটি দেশ বিভক্ত হবার পর ইন্ডিয়া এবং পাকিস্তান তারা তাদের স্বকীয়তা বৈশিষ্ট্য ধরে রাখতে পারলেও 1971 সালে ইন্দিরা ডক্ট্রিনের কারণে আমরা পাকিস্তান থেকে স্বাধীনতা লাভ করেছি ঠিকই, কিন্তু সর্বগ্রাসী সাংস্কৃতিক আগ্রাসনের শিকার হবার কারণে আজকে আমরা এই সমস্ত সমস্যা থেকে ওভারকাম বা এখান থেকে বের হতে পারছি না। তো এখন সামনে নির্বাচন, আপনি কিভাবে এখান থেকে বের হবেন? প্রফেসর ইউনূস তো 1.5 বছরের মতো আমাদেরকে শাসন করলো। উনার ক্ষমতায় বা উনার চিন্তায় উনি যতটুকু পারলো মোটামুটি আমাদেরকে ইন্ডিয়ান আগ্রাসন থেকে নিরাপদে রাখার চেষ্টা করলো। কিন্তু এখন ভবিষ্যতে ইন্ডিয়ান আগ্রাসন থেকে, সর্বগ্রাসী এই সাংস্কৃতিক আগ্রাসন থেকে যদি আপনি মুক্তি পেতে চান, তাহলে আপনি কি ধানের শীষে ভোট দেবেন? আমি চট্টগ্রাম 13 হিসেবে বলছি যে এখানে মোমবাতিতে ভোট দেবেন আপনি, না দাঁড়িপাল্লায় ভোট দেবেন? দাঁড়িপাল্লার জায়গায় আবার অন্য সিম্বলও হতে পারতো, সেখানে যদি এনসিপি নমিনেশন পেত বা অন্য কিছু হতো। তো বলছি এই জন্য কথাটা সবার জন্য, শুধুমাত্র চট্টগ্রাম 13-র জন্য না, কিন্তু প্রতীকগুলো দিলাম চট্টগ্রাম 13 অনুযায়ী। স্বাভাবিকভাবেই খুব কথা ক্লিয়ার এবং স্পষ্ট, এত গবেষণার দরকার নাই। যদি আপনি সাংস্কৃতিক আগ্রাসন থেকে আপনি মুক্তি পেতে চান, অবশ্যই আপনাকে এই মুহূর্তে দাঁড়িপাল্লায় ভোট দেওয়া ছাড়া আমাদের কোনো গত্যন্তর নেই। কিন্তু ধানের শীষের যিনি প্রার্থী সরওয়ার জামাল নিজাম, তার বিরুদ্ধে অনেক এলিগেশন আছে, আমাদের ফ্যামিলি এলিগেশন আছে, কিংবা গতকালকে পর্যন্ত সে বিভিন্ন সমালোচনার শিকার। কিন্তু সার্বিকভাবে বলা যায় সে জেন্টেলম্যান, একজন শিক্ষিত ফ্যামিলি সে বিলং করে। এই ধরনের মানুষকে ভোট দেওয়া যায়, কারণ সে ক্ষমতায় বারবার এসেছিল, এমপি হয়েছিল আনোয়ারাতে। তো তার যদি পূর্বসূরি কিংবা উত্তরসূরি যেটাই বলি না কেন, যে আমাদের রিসেন্ট হাসিনা আমলের যে এমপি ছিল, অটো এমপি সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, তার সাথে যদি কম্পারিশন করি তাহলে সরওয়ার জামাল তো অবশ্যই উৎকৃষ্ট, অনেক ভালো। এরকম লুটপাট করে নাই বাংলাদেশের সম্পদ নিয়ে। সুতরাং তাকেও বলা যায়, তাকেও ভোট দেওয়া যায়। আবার যদি মোমবাতি বলি, শাহজাহান ভাইয়ের কথা, আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যক্তিগতভাবে কিংবা তার চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে কিংবা তাকেও ভোট দেওয়া যায়। ভালো মানুষ,
অনেক অন্য সমালোচনাগুলো নাইবা করলাম, যেহেতু কারণ এই আহলে সুন্নাত ওয়াল জামাত কিংবা বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এটা বিগত 14-15 বছর আওয়ামী শাসনামলকে দীর্ঘস্থায়ী করার জন্য আওয়ামী লীগের পাশাপাশি জাতীয় পার্টি নামক এই পার্টির পাশাপাশি আহলে সুন্নাত ওয়াল জামাত নামক এই ইসলামী ফ্রন্টও কিন্তু দায়ী, অনেকটা দায়ী। বর্তমানে যে তারা এভাবে নির্বাচন করতে পারছে এটা তাদের জন্য একটা সুখকর বিষয়, কিন্তু কথা হচ্ছে যে তাদের যে ক্ষমতা কিংবা তারা যতটুকু বর্তমানে হোল্ড করে, পাওয়ার হোল্ড করে, কিংবা যতটুকু তাদের সক্ষমতা এই অনুযায়ী আমরা তাদেরকে ভোট দিয়ে হয়তো সেরকম সামনে সংসদে এগিয়ে নিয়ে গিয়ে সেখান থেকে কোনো একটা কিছু আপনি আদায় করে নিতে পারবেন না। এই পর্যন্ত তাদের যাওয়ার কোনো নেই, সক্ষমতা নেই। কিন্তু ভালো, শাহজাহান ভাইও লোক ভালো। তারপর আসলো দাঁড়িপাল্লা। এখন দাঁড়িপাল্লাকে নিয়ে আমরা কেনই চিন্তা করছি, দাঁড়িপাল্লা নিয়ে আমরা ওয়াইডলি এইভাবে ভালো একটা পজিটিভ চিন্তা করার কারণ, গতকালকে কিন্তু আমি লাইভে এসে বলছিলাম যে দাঁড়িপাল্লার ক্যাম্পেইনে একটা মিটিংয়ে কর্নেল অলি আহমদ বীর বিক্রম এসে আনোয়ারা সম্পর্কে একটা বিশ্রী রকমের একটা কথাবার্তা বলে। তো আসলে উনি এসে জামাত প্রার্থীর খুব একটা লাভ করে নাই, বরং আরো ক্ষতি করে দিছে কালকে এসে, যতটুকু আমরা বুঝলাম আজকে পর্যন্ত। এটা হয়তো উনি ওনার নিজের অজান্তেই করছে, নাকি তার অভ্যাসের বহিঃপ্রকাশ। এমনিতেও চট্টগ্রামের মধ্যে দুইজন নেতা নিজেদেরকে খুব অহংকার তাদের খুবই বাপ অহংকারী। একজন ছিল উত্তর চট্টগ্রামের সালাউদ্দিন কাদের চৌধুরী, আর এদিকে দক্ষিণ চট্টগ্রামের কর্নেল অলি আহমদ বীর বিক্রম। তারা আসলে অনেক সময় মানুষকে মানুষ হিসেবে কেমন জানি দেখতেও তাদের সমস্যা হয়। এই জন্য তারা এক এক সময় বেফাস কথাবার্তা বলে, তারা এমন একটা ভাব দেখায় যে সে অনেক কিছু করে ফেলছে। এরকম একটা ভাব গতকাল তার দেখানোর ফলে বরং সে জামাত প্রার্থীর গতকালকে লাভ হয় না, সে আসার পর অনেক ক্ষতি হয়েছে। যা হোক, এরপরও আমরা ওটা নিয়ে বেশি বাড়াবাড়ি কিংবা বেশি চিন্তা করতে পারছি না। বৃহত্তর স্বার্থে বাংলাদেশের সামগ্রিক প্রয়োজনে, ভোটের প্রয়োজনে, যতগুলো সংস্কার আসবে সংস্কারের প্রয়োজনে, আর বিশেষ করে এই যে বললাম সাংস্কৃতিক আগ্রাসন থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদেরকে দাঁড়িপাল্লায় ভোট দেওয়া ছাড়া কোনো এই মুহূর্তে আমাদের বিকল্প আছে বলে আমি মনে করি না। এটা আমার ব্যক্তিগত অভিমত, এবং এই অভিমত যদি কারো ভালো লাগে তাকেও বলবো যে ইনশাল্লাহ এগিয়ে আসেন। আমরা সবাই বাংলাদেশকে সাংস্কৃতিক আগ্রাসন থেকে মুক্ত করার জন্য আমরা দাঁড়িপাল্লায় ভোট দিই, ভূমিকা রাখি যার যার অবস্থান থেকে। আমি আবার বলি, সাংস্কৃতিক আগ্রাসনের কথাটা আমি আবার বলি। এই যে আমরা জাতীয় সঙ্গীত পড়ি, আমি নিজেই কিছুদিন আগে বলেছিলাম যে মাদ্রাসার 10টা স্টুডেন্টকে বললাম যে তুমি এই যে আমার সোনার বাংলা পড়ো, তোমাদেরকে যে পড়ানো হয় মাদ্রাসায় সরকারি নির্দেশনায়, তোমরা কি মন থেকে পড়ো, ভালো লাগে তোমাদের? কোনো জবাব পাই নাই, হাসে তারা। 5 জন টিচারকে জিজ্ঞেস করলাম, তাদেরও কোনো জবাব নাই। অর্থাৎ তারা এটি নিয়ে একটা বিব্রত বোধ করে। এবং কথা হচ্ছে যে ন্যাশনাল এন্থিম, জাতীয় সঙ্গীত, যেটা একটি দেশের মান সম্মান, দেশের পরিস্থিতিটাকে প্রেজেন্টেশন করবে, সেখান থেকেই আমাদের আগ্রাসনটা শুরু। কিভাবে এটা হলো, কেন আমরা এই হজবরল অবস্থাগুলো বাংলাদেশে এগুলো সৃষ্টি হলো একের পর এক? তারপর দেখেন, সাংস্কৃতিক আগ্রাসনকে টিকিয়ে রাখার জন্য এই যে ডক্টর ইউনূসের একটা সরকার গঠিত হলো এতগুলো তাজা প্রাণের রক্তের বিনিময়ে, সেখানেও দেখেন বর্তমানে কিন্তু সংস্কৃতি মন্ত্রী মোস্তফা সরওয়ার ফারুকী নামে যে ভদ্রলোককে বসানো হয়েছে, আমি তো ক্লিয়ার বলছি যে এই লোকটা ছত্ন বেশি একজন লোক। তাকে কিসের বিনিময়ে, কিভাবে, কেন, কি জন্য এত বড় একটা সাংস্কৃতিক উপদেষ্টা হিসেবে তাকে নিয়োগ দেওয়া হলো, এটা আসলে খুবই, আমি ভেবেচিন্তে কুল পাই না কি তার অবদান, কি কারণে। তো এই লোকগুলোকে তারা খুব চেষ্টা করবে যে তারা বিভিন্ন জায়গায়, অর্থাৎ গুরুত্বপূর্ণ জায়গায় তাদের লোকগুলোকে বসিয়ে তারা ফায়দা হাসিল করার জন্য, কারণ এতে তাদের লাভ, কারণ তাদের অনেক অনেক স্বার্থ এখানে জড়িত আছে। বাংলাদেশকে নিজের মতো করে পেতে হলে, যদি এই যে হাসিনা তার শাসন আমলে জোর করে আমাদেরকে যা শিখিয়েছিল, আমাদের বাচ্চাদেরকে একটা, আবার ভাবেন যে 17টা বছর যাদের বয়স হয়ে গেছে, যারা এখন প্রথমবার ভোট দেবে এরকম, তারা কিন্তু পুরো একটা বিভ্রান্তিকর একটা মিথ্যা বলয়ের মাঝে তারা গড়ে উঠছে। তারা মিথ্যা শিখে এই মিথ্যাটাকে তারা সত্য হিসেবে জেনে আসছে।
আজকে আপনি হঠাৎ করে তাদেরকে কিভাবে পরিবর্তন করবেন? আমি অবাক হয়ে যাই, কারোর সাথে কথা বলে কোনো রেজাল্ট আনতে পারি না। আমি যখন কোনো আমার জুনিয়র কারোর সাথে কথা বলি, সিনিয়রের কথা বাদ দিলাম, বিশেষ করে 17-18 বছর থেকে উপর দিকে যখন কথা বলি, তারা আমাদের সাথে কথা বলে আমাদেরকে কোনো কনক্লুশন দিতে পারে না, কোনো সিদ্ধান্ত দিতে পারে না। আচ্ছা, এলিয়াসলি বলতে পারছে না যে আমি এটা করব, এটি করতে পারি। বিভ্রান্তি একটা। এই বিভ্রান্তির অবসান হওয়ার দরকার। ওই যে বললাম, একটা ডোক্ট্রিন আমাদের দরকার, রাজনৈতিক একটি ডোক্ট্রিন আমাদের দরকার, কালচারাল একটি ডোক্ট্রিন আমাদের দরকার। অর্থাৎ বাংলাদেশে যদি তুমি থাকো, তুমি যদি বাংলাদেশে হও, রাজনৈতিকভাবে ভারতের ব্যাপারে তোমাকে এই সিদ্ধান্ত মানতেই হবে। বাংলাদেশে যদি তুমি থাকো, বাংলাদেশের যদি খাও, তুমি যদি বাংলাদেশের নাগরিক হও, সাংস্কৃতিক ব্যাপারে তোমাকে এই মতবাদ মানতেই হবে। আপনি টেলিভিশন খুলে দিলেন, 100টা ভারতীয় চ্যানেল আপনার সামনে আসতে পারবে না। এটা হতে দিব না আমরা। এটা বন্ধ করতে হবে, যেমন তুমি আমাকে বন্ধ করেছো। মুক্তবাজার অর্থনীতির নামে আপনি নিজের কাপড় চোপড় খুলে নিজেকে একদম উন্মুক্ত করে দিয়ে দিলেন, আর সীমান্ত পেরেলেই আপনি জাতীয়তাবাদের খপ্পরে পড়ে গেলেন। অথচ সে নিজেকে প্রকাশ করতেছে সে অনেক বড় মুক্তবাজার অর্থনীতির একদম ধ্বজাধারী, কিন্তু আসলে তা না, সে একটা ভণ্ড। তো সেজন্য বলবো সবাইকে, বলবো আমাদের যার যার অবস্থান থেকে সবাইকে বলা, এটা আমাদের দায়িত্ব। শোনা না শোনা তার ব্যক্তিগত ব্যাপার। অবশ্যই বাংলাদেশকে কালচারাল ফেসিবাদ থেকে মুক্ত করতে হলে, সাংস্কৃতিক আগ্রাসন থেকে মুক্ত করতে হলে, আমাদের নিজস্ব স্বকীয়তা বৈশিষ্ট্যকে ধরে রাখতে হলে, আমাদের নিজের পরিস্থিতিটাকে আমরা ধারণ করতে হলে অবশ্যই আমরা এবার দাঁড়িপাল্লায় ভোট দিব। এর কোনো, যদি ভুল হয়, এইবার যদি কোনো ভুল হয়, তবে এর খেসারত যে আরও কত বছর দিতে হয়, এর কোনো মনে হয় কোনো হিসাবও থাকবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।